আমি একটু ডাক্তার জাহেদ আপনার কাছে আসি। ধরেন জাহেদ ভাই, আমি ধরেন ঢাকা 10-এর আমার বাসায় ওই এলাকায়, ওইখানে দুইজন বিএনপির নেতা দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেন। নাসরুদ্দিন অসীম ছাত্র দলের বড় নেতা ছিলেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, ওই এলাকায় তার একটা নেতা কর্মী দীর্ঘদিন তৈরি করেছেন। শেখ রবি অসংখ্য মামলার আসামি, তিনি 2018-তে ইলেকশন করেছেন এবং ধানমন্ডিকে আওয়ামী লীগের একটা হাব মনে করা হয়। ফলে ওই জায়গাটা যদি বিএনপি তার নিজের এতদিনের লোকবল রেখে হঠাৎ করে আমদানি করা কাউকে এনে দেয় বা অন্য দলের কাউকে দেয়, সেটা দীর্ঘমেয়াদে বিএনপির রাজনীতিকে আরো দুর্বল করবে কিনা ধানমন্ডির মতো কৌশলগত এলাকায়? আমি আসবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে কয়েকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। উপদেষ্টাদের যে কারো নির্বাচনে অংশগ্রহণ করা অনৈতিক, বেআইনি না। আমি এথিক্যাল না, এথিক্যাল কেন, আনএথিক্যাল কেন আমি সেটা বলি। আমি একটা হেডলাইন পড়ছি, অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, এটা 11 নভেম্বর 2024 বিবিসি বাংলায় পাবলিশ হয়েছে, অন্যান্য পত্রপত্রিকায় এসেছে। আমি হেডলাইনটা এখান থেকে পড়লাম। একটা অধ্যাদেশ, একটু আমি আশা করি দর্শকরা মন দিয়ে শুনবেন। এটা অধ্যাদেশ হয়নি, অধ্যাদেশ হওয়ার জন্য শেষে রাষ্ট্রপতির সিগনেচার লাগে। তার আগে কি হয়, উপদেষ্টা পরিষদে এটা আলোচিত হয়, পাশ হয়। এই অধ্যাদেশটা পাশ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতি সাইন করেননি, মানে সরকার রাষ্ট্রপতির কাছে আর পাঠায়নি। তার মানে ওখানে যারা বসেছিলেন তারা একমত হয়েছিলেন এই অধ্যাদেশটা হবে। এই অধ্যাদেশে স্পষ্টভাবে লেখা আছে যারা এই সরকারে আছেন তারা পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তখন নাহিদ ইসলামও এর পার্ট ছিলেন। সো নাহিদ ইসলামেরও নির্বাচনে পার্টিসিপেট করা আনএথিক্যাল। একটা সমাজে শুধু বেআইনি না হলেই কাজ করা যাবে, তার বাইরে আমাদের আসলে চিন্তা করা খুবই জরুরি। আসিফ মাহমুদের বরাদ্দ নিয়ে আমি একটা কথা একটু বলতে চাই। পাশ হয়নি, কাজ হবে কিনা সেটা নির্বাচনের উদ্দেশ্য আছে কিনা, যে ডিফারেন্ট ডিবেট। তিনি তার উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, তিনি হাসনাত আব্দুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এবং খুব সারপ্রাইজিংলি আগেও এলজিআরডি মন্ত্রী যেহেতু কুমিল্লার ছিলেন, তখন কুমিল্লাতে একটা বিরাট প্রজেক্ট চলছে। এখন এই যে বৈষম্য বিরোধিতার কথাবার্তা আমরা বললাম, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম। এই আসিফ মাহমুদ যে প্রকল্প নিয়েছেন, সেখানে আমি পড়ছি, পিরোজপুর জেলায় 13 কোটি, জেলায় খাগড়াছড়িতে 14, ঝালকাঠিতে 15, রাঙামাটি 16, কক্সবাজার 16, জয়পুরহাটে 17 কোটি, মানে পুরো জেলায় 13 থেকে 17 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। আর একটা উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। আই এম সরি, কিন্তু আমি বলতে চাই, শেখ হাসিনার কথা মনে হলো। আমাদের এডিপি বরাদ্দে দীর্ঘদিন ঢাকা চিটাগাংয়ের পর তৃতীয় জেলা ছিল গোপালগঞ্জ, এবং আমি এটা যোগ করতে চাই, এক গোপালগঞ্জের বরাদ্দ ছিল রংপুর পুরো বিভাগের সমান বেশি। রংপুর বিভাগের 8টা জেলার মধ্যে 8টা জেলার মধ্যে 6টা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি দরিদ্র, 10টার মধ্যে 6টা রংপুর বিভাগে। সেই রংপুর বিভাগের টোটাল এডিপি বরাদ্দের চাইতে বেশি হচ্ছে এক গোপালগঞ্জ জেলায়। আমি তো তাই দেখছি, যে জেলা যতগুলো পড়লাম এগুলো যোগ করলেও 50 হয় না, 60 হয় না, 450 একটা উপজেলায়। সুতরাং এগুলোকে আমরা আসলে প্রশ্ন করব, কারণ এই যে আন্দোলন, অভ্যুত্থান, বৈষম্য বিরোধী বাংলাদেশের আওয়াজ সামনে থেকে যারা আমাদের সামনে কনভেন্ট করেছেন, এটা কিন্তু বরাদ্দ হয়নি এবং উনি প্রপোজ করেছেন। সাইফকেও আমি উৎসাহ দিতে চাই যে তারা ভালো করবেন। টাকা খরচ করলে যদি নির্বাচনে জেতা যায়, আওয়ামী লীগ রাতে সিল মারতো না। আওয়ামী লীগ বেসুমার টাকা খরচ করতে পারতো, এক একজনে কয়েকশো কোটি টাকাও খরচ করে। আমি নিশ্চিত, আমি কিন্তু নিশ্চিত, যদি 500 কোটি, 300 কোটি, 200 কোটি টাকা খরচ করে যদি এক একজন জিততে পারতো, শেখ হাসিনা রাতে সিল মারার পথে যেতেন না। ওটা দিয়ে জেতা যায় না। আসলে টাকা লাগে না, আমি তা বলছি না। ইনফ্লুয়েন্স তো করা যায় না, দ্যাট খুব ইনফ্লুয়েন্স করা যায় না, আমি মনে করি না। বাংলাদেশের ওই সময় শেষ হয়ে গেছে। এই জন্য ডক্টর ইউনূস যখন ইউকেতে একটা ইন্টারভিউতে বলছিলেন মানুষ টাকা খেয়ে ভোট দেয়, আমি এটা মনে করি না, সত্যিই মনে করি না। তবে হ্যাঁ, এটাই আমি দ্বিমত করছি না, নির্বাচন কমিশন বা আমাদের আইনে যেভাবে আছে, যে আমরা আমাদের কমিশন থেকে আমরা প্রপোজ করেছিলাম আগের চাইতে একটু বাড়িয়েছি, যে ভোটার প্রতি 10 টাকা। আমাদের অ্যাভারেজ সিটে যদি 4 লাখ ভোটার হয়, 40 লাখ টাকা হবে। এই টাকায় আসলে ভোট করা যায় না। না, আরপিওতে প্রপোজ করা হয়েছে। আমরা এটা আমাদের নির্বাচন কমিশন যে কোড অফ কন্ডাক্ট দিয়েছে, সেখানে 25 লাখ টাকা বার করে দিয়েছে। না, এটা তো আগে ছিল। এখন হচ্ছে আমরা আসলে যেটা বের করেছি, এটা একটু বলি। বাংলাদেশে 2 লাখের মতো ভোটারের কনস্টিটিউয়েন্সি আছে, 7 লাখ ভোটারের কনস্টিটিউয়েন্সি আছে। ফলে যেটা হবে, যখন 25 লাখ করে ফিক্স করে দিলে হয় না। সো আমরা করলাম কি, 10 টাকা পার ভোটার। হ্যাঁ, তাতে যদি হয় 7 লাখের যে 70 লাখ খরচ করতে পারবে। এটা আসলে যথেষ্ট না, আমি এটা সত্যিই মনে করি খরচ আরো বেশি লাগবে। কিন্তু ফুয়াদ ভাইয়ের সাথে আমি একমত যে একটা অল্টারনেটিভ বের করা, যে এর মাধ্যমে করা যেতে পারে। এখন টাকা দিয়ে আসিফ কি বিএনপি থেকে নির্বাচন করে? জাহিদ ভাই, আপনি বিএনপি রাজনীতি ফলো করেন। আমি সম্ভাবনা দেখি,
সম্ভাবনা দেখি, কিন্তু আমি এটাকে খুব ভুল সিদ্ধ। বিএনপি না, আসলে আমি বিএনপির তো উনি চলে আসবেন আমার তা মনে হয় না। আমি মনে করি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি এনসিপির সাথেও বিএনপির সমঝোতা হয়, জনাব আসিফ মাহমুদ যদি এনসিপিতেও যান, আসিফ মাহমুদকে সিট ছাড়ার মাধ্যমে একটা, আমি আসিফ মাহমুদ কি করেছেন না করেছেন আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু তার সম্পর্কে পারসেপশন খুব নেগেটিভ আছে, পারসেপশন ম্যাটার করে আসলে। যেমন আপনি এপিএস এর প্রসঙ্গ তুললেন, মানে এপিএস তো চাঁদ, ওর তো নিজের আলো নাই, আলোকিত হয়। সো আমি তখনও বলেছি কথাটা, আমি বলছি না আসিফ মাহমুদ এগুলোর সাথে জড়িত আছেন, কিন্তু দুদকের উচিত ছিল একটা নতুন নজির তৈরি করা, যে যেন আসিফ মাহমুদকেও ডাকতে পারতেন, তারা জিজ্ঞাসাবাদ করতে পারতেন। তারা তো তার এপিএস এর কিছু সাবস্টেন্স পেয়েছেন বলে তার বিদেশে যাওয়াটা সবকিছু স্থগিত করা হয়েছে, তার যদিও সেই তদন্ত এখন খুব বেশি চলছে না। তো আমি মনে করি বিএনপি দিতে পারে, বিএনপি দলে এসেও হতে পারে, বা এনসিপি হিসাবেও ছাড় দিতে পারে, কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত হবে না। বিএনপি কেউ যদি সেখান থেকে বিদ্রোহী হয়, যদি বিদ্রোহী হয়, আমার খুব ধারণা শুধু বিএনপির এই সিট বলে না, যদি আপনি যে দুজন প্রার্থীর কথা বলেন বিএনপির, বিশেষ করে একজনের কথা আমি বলি, জনাব নাসিরউদ্দিন অসীম, তিনি দীর্ঘদিন কাজ করছেন, ব্যাকগ্রাউন্ড আছে, তার ইমেজ ভালো আছে, সবকিছু যদি মিলে এরকম বিভিন্ন জায়গায় এরকম ক্যান্ডিডেট আছে। রবি ভাইও যথেষ্ট চেষ্টা করেছেন। তো এরকম যদি ক্যান্ডিডেট থাকে, এটা শুধু ঢাকার এই সিট না, অন্যান্য যেসব সিটেও ছাড়া হবে সেসব জায়গায় জিতে আসা কঠিন হবে। কারণ হচ্ছে, আমি ধারণা করি সাইফ জবাব দিতে পারবে, যদি তারা, আমার ধারণা করি, যদি তারা বিএনপির সাথে জোটও করেন, ধানেশী নেবেন না। যদিও বিধানও নাই না, বিধান পাল্টাবে বলে আমি মনে করি। আমি মনে করি এই অধ্যাদেশ আবার পাল্টাবে, এটা একটা গেমের পার্ট। যদি আমরা ধরে নিলাম পাল্টাবে, তারপরে সম্ভবত ওরা ওটা নেবে না। সো শাপলা-কলি নিয়ে স্বতন্ত্র শক্তিশালী প্রার্থীর সাথে যেটা খুব কঠিন হবে। আচ্ছা জাহিদ ভাই, নানা ধরনের সংকট এখন দেখা যাচ্ছে। বিএনপির খুবই সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যা সংকট হচ্ছে এগুলো সব নাটকের অংশ। প্রশ্ন হচ্ছে, এই নাটকের তাহলে পরিচালক কে, এই নাটকের চরিত্র কারা, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি সমসাময়িক বিষয়, বিশেষ করে যে সমস্ত সংকট হচ্ছে। ডাক্তার জাহেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সব সংকটকে একটা নাটকের অংশ বলে মনে করছেন খোদ বিএনপি মহাসচিব। প্রশ্ন হচ্ছে যে, এবং এটাও বলছেন যে জামাত সহ সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আসলে কি এখনো নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করা সম্ভব, অথবা জামাতের সেই সক্ষমতা আছে, অথবা জামাত সেটি কেন করবে? আর রাজনৈতিক দল সেটা যেমনই হোক, সেটা বিএনপি বা বিএনপির জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের খুবই সজ্জন এবং একজন সুশীল পলিটিশিয়ান হিসেবে খুবই পরিচিতি আছে। কিন্তু তারপর এটা রাজনীতি, এখানে অনেক রেটরিক থাকে। নির্বাচন পণ্ড করার মতো কোনো পরিস্থিতি কেউ তৈরি করতে চেষ্টা করছে বলে আমি মনে করি না। কিন্তু মাঠে যা হচ্ছে এর মধ্যে কিছু ক্যালকুলেশন আছে। আমি নাটক শব্দটা ব্যবহার না করি, কেন বলছি, আমার কাছে অ্যাপারেন্টলি যা মনে হয় সেটা হচ্ছে, সংস্কার প্রশ্নে বিএনপির একটা দাবিকে অন্তত যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা ইললজিক্যাল মনে করে। সিভিল সোসাইটির একটা বড় অংশ এটাকে ইললজিক্যাল মনে করে, এবং আমি মনে করি বিএনপি যেটা করতে চায় সেটা সে যুক্তি দিয়ে এস্টাবলিশও করতে পারবে না। সেটা হচ্ছে, আপার হাউস যে হবে সেটা লোয়ার হাউসের সিটের প্রপোর্শনে হবে, এটা লজিক্যাল না। ফলে আমি যতটুকু বুঝতে পারি, মেনে নিয়ে, আমি এই মেনে নেওয়াটাও কিন্তু বেশ দুর্বল। আপার হাউস যেভাবে হওয়ার কথা ছিল, পিআর ভোটের পার্সেন্টেজেরও যদি হয়, ক্ষমতা জাস্ট মানে সংবিধান সংশোধনের একটা জায়গা ছাড়া আর কিছুতেই তেমন নাই, এবং সেটা জেনারেল মেজরিটি। সো আমার মনে হয় যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো প্রত্যেকটা আসলে এক ধরনের চেষ্টা। আমি এটাকে অসৎ উদ্দেশ্যে তাও বলবো না, কিন্তু যে প্রসেসে করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা ডিবেট করা যেতে পারে। উদ্দেশ্য হচ্ছে বিএনপি যাতে অন্তত ওই দাবিটা মেনে নেয়। আমার মনে হয় ওই দাবিটা মানার সাথেই এই যাবতীয় সংকট আমরা মেলাতে পারি। ফলে দলগুলো যারা নেমেছে তারা এটার উদ্দেশ্যে নেমেছে। তো লোয়ার হাউসে পিআর, নভেম্বরে গণভোট হতে হবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে চাপ দেওয়ার প্রসেস। এগুলো থেকে সরিয়ে গিয়ে আপনি, ঠিক আছে ওটা যদি হয় তাহলে আমরা এগুলো সরিয়ে নেব, এইরকম। এটাকেই সম্ভবত তিনি না, সেক্ষেত্রে গণভোটটা কি একই দিনে আমার মনে হয় হয়ে যাবে, এবং সেই গণভোটের নোট অফ ডিসেন্টও থাকবে। বিএনপি যদি একটা নোট অফ ডিসেন্ট তুলে নেয়, বাকি নোট অফ ডিসেন্ট গুলো গণভোটে থাকবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আর স্বাভাবিকভাবে যেটা হয়, বিএনপি ক্ষমতায় এসে তার নোট অফ ডিসেন্টের বাইরের গুলোই করবে, বা যেই ক্ষমতায় আসুক, এনসিপি আসলে এনসিপিটা বাদ দিয়ে করবে। সো এই একটা জায়গায় ফলে এক ধরনের চেষ্টা আছে। এবং সমস্যাটা কোন জায়গায় দাঁড়ায়, বিএনপির জুতো যদি আপনি পায়ে দিয়ে দেখেন তাহলে দেখবেন, আপনি টু
সাম এক্সটেন্ট ঐক্যমত্য কমিশন এবং সরকারও এগুলোর পার্ট হয়ে পড়ছে আমার কাছে মনে হয়। কারণ সর্বশেষ ঐক্যমত্য কমিশন যেভাবে এইটাকে বাস্তবায়নের সুপারিশ করেছে এবং খুবই সারপ্রাইজিংলি এবং দুঃখজনকভাবেও বলবো আমাদের প্রধান উপদেষ্টা ওইটার আবার চেয়ারম্যান, সো উনি এটার পার্ট হয়ে পড়েছেন। তাতে মনে হতে পারে যে যারা নিউট্রালি কাজ করার কথা ছিল, ডক্টর ইউনূস ডেইলি স্টার সম্পাদককে একটা ইন্টারভিউতে বলেছেন আমরা ফ্যাসিলিটেটর, শাসক না, মাহফুজুর নামকে বলেছেন ৩-৪ মাসের মাথায়। কিন্তু আমরা সেটা দেখছি না সরকারের আচরণ বা ঐক্যমত্য কমিশনের আচরণ। সো বিএনপির জায়গা থেকে মনে হচ্ছে এখন বিএনপি এন্ড আদার ভার্সাস পলিটিক্যাল পার্টিজ, সাথে আবার ঐক্যমত্য কমিশন, সরকার, এই ধরনের একটা প্রেক্ষাপট। আবারও বলছি বিএনপিটা মেনে নিলেই সবচেয়ে ভালো ছিল অনেক আগে, কিন্তু এখন যেহেতু ইলেকশন অনেক কাছে চলে এসছে, এত সমালোচনা করেও সেখানে স্টিক করলো, কিন্তু এখন যদি মেনে নেয় সে হয়তো ভাবছে সেটা তার নির্বাচনের আগে তার দুর্বলতা প্রকাশ করে। জি, ঠিক কিনা এইটা কেন হলো? এবং এনসিপি নেতা ধরেন আক্তার বলছে যে কোনো কারণে সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হবে, ফলে এই ধোঁয়াশাটিকে আসলে তৈরি হয়েছে নাকি এটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে? ধোঁয়াশা তৈরির চেষ্টাও হচ্ছে না, মানে আমরা যদি এই ব্যাপারগুলো নিয়ে কনফিউশন তৈরি করে চাপ দিতে পারি, মানে এই যে বিএনপি বলছে জামাতের এই কর্মসূচি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এগুলো বললে কিন্তু আপনি আপনার প্রতিপক্ষকে জনগণের সামনে চাপে ফেলতে পারেন। কারণ মানুষ একটা নির্বাচন চাইছে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ডিজায়ার তারিখেই হবে। 2-3টা কারণ। একটা হচ্ছে বিবাদমান যে রাজনৈতিক দল বা ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকে নির্বাচন ছাড়া কোনো অপশন আছে বলে মনে করে বলে আমি বিশ্বাস করি না, 1। 2 হচ্ছে নির্বাচন একটা পাওয়ার ব্যালেন্স থাকে। ধরুন নির্বাচন হবে না, তো এই সরকার কি কন্টিনিউ করবে, নাকি অন্য কোনো সরকার আসবে, নাকি 1-11 কিছু হবে, নাকি সরাসরি সামরিক শাসন আসবে, এই তো অপশন। তাদের দিকে সেই সরকারের জন্য বা নির্বাচন না চাওয়ার জন্য পাওয়ার ব্যালেন্স আপনি যদি করেন, দেখবেন নির্বাচন চাইবে না ওই দিকে শক্তি খুব কম, নির্বাচন চাইছে এই ওজন অনেক বেশি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে জরুরি, অর্থনীতি পারমিট করবে না। কেউ যদি নির্বাচন না করে ক্ষমতায় থাকতে খোয়াব দেখেন, আমি নিশ্চিত করে বলছি উনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমি ব্যক্তিগত